আরে এ তো আসিফ, রিদ খানের বডিগার্ড। তার মানে রিদ খান আমার আশেপাশেই কোথাও আছে। বিষয়টি মাথায় আসতেই চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা, তার সামনে যাতে না পড়ি। অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে আরিফার আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হয় এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফের বাকি কথাগুলো শেষ করার আগেই মায়া গা গলিয়ে বমি করতে চাইলো, কিন্তু খালি পেট হওয়ায় তিতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক ওয়াক। ওয়াক ওয়াক করতে করতে মায়ার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ মায়ার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে মায়াকে ডেকে হুঁশে ফেরার চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ নার্স বলে চিল্লিয়ে মায়াকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই মায়ার চোখে বুঝে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়লো আরিফের ঠিক পিছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা রিদ খানকে। রিদ কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ার দিকে। হয়তো মায়ার অসুস্থতা তার চোখে পড়ছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না যে মায়াকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লো সেটা। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তায়। কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লো রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে মায়ার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিল নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ারা নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছে। এখানে কেন এসেছে এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম। তবে এই মুহূর্তে মায়ার সঙ্গে রয়েছে তার 4 বান্ধবী জুইকে সহ মাহি, মাইশা, সুমি আর মায়া। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। মায়াকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের উপরে বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে মায়ার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল মায়া, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীরে নিয়ে নরসিংদী এসেছে অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব, কিন্তু মায়ার ক্ষেত্রে যেন এসব আজব কারবার একটু বেশিই হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছে আজ 8 দিন দিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিল সেদিন। আরিফ মায়াকে আর জয়কে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে, একদিন হসপিটালে রেখে। তারপর থেকে মায়া আশুগঞ্জ নিজের বাসায় আছে। আজ বিগত 8 দিন লাগলো মায়ার সুস্থ হতে। এখনো পুরোপুরি সুস্থ নয় মায়া। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলো নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিল। সেখানে মায়াকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলো তারা মায়াকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিল মায়ারা সবাই। তবে লোকটা মায়াদের আরো একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিল মায়ারা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লো রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় মায়া বলল, দে, পানি দে, খাবো। মায়ার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনই মায়াকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও মায়া, জুই, মাহি পরেছে যার যার মার বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন, এটা আর বলে বোঝাতে হবে না। আর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিল সকাল 7টার বাসে। মায়াদের সবার পরিবার জানে মায়ারা সবাই সুমিদের বাসায় যাচ্ছে, আর সুমি বাসায় জানে ও মায়ার বাসায় এসেছে।
মায়াকে দেখতে। মায়া অসুস্থ এজন্য। মূল কথা হলো তারা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছে নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিল আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেল। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিল, সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানা যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলো। কারণ সত্যিই মায়া অসুস্থ লাগছে তাই। মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে মায়া গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছে। আর তার কারণ হলো মায়ার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন তাকে হারিয়ে ফেলছে। কোনো মতেই যেন লোকটার নাগাল মায়া পাচ্ছে না, হাত বাড়িয়েও। এতে যেন মায়ার মনে অস্থিরতা কাজ করছে আরো বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। মায়ার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছিল না, কারণ মায়া যাদের বলবে ওরা সবাই মায়ার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু মায়া কি করবে? ওদের মায়ার সামনে বারবার রেক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে মায়া সত্যিই মিস করছে। মায়ার মনে হচ্ছে মায়া বড় ভুল করে ফেলেছে। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। মায়ার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটা মায়ার দিকে এগিয়ে দিল। মায়া বোতলটা উপরে তুলে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিল। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই যামু? অচেনা এলাকায় শালার কাজের বাড়ি খুঁজতে? ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাবাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বোন। এই তো সামনে বাজার দেখা যাচ্ছে, এখান থেকে কারো কাছ থেকে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিস্কা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেও সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। মায়া বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন মায়াকে দুই দিক থেকে ধরলো। তারপর যতটা পারে দ্রুত হেঁটে একটা অটো রিকশা নিয়ে চলল 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটো রিকশাওয়ালা মামা চিনতো তাদের দেওয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছলো ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। তারা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে মায়ার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? মায়া গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছুই চিনতে পারলো না। চিনবে কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম ওইখানে, তাই দিনের আলোয় সবকিছু বোঝা মুশকিল। তাই মায়া ধীর গলায় বলল, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটাই কিনা। মায়ার কথাই জুই বলল। আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করলো মাহি। চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলো একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াচ করছে। একত্রে তাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি, বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। তাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে তার দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? তারা জড়তায় একে অপরের মুখ চাওয়াচাই করলো, কিন্তু মাইশা তাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক বান্ধবী কাজিনের বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু
আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই, সেজন্য আপনার কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখে বিয়ের তারিখটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দেবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে তাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথায় একটু বিশ্বাস করেছে এজন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মায়াদের বসতে বলে পাশে রুমে গেল। আর 5 মিনিট পর ফিরে এলুম মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। মায়াদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ছলছল করছিল খাতাটা দেখে। লোকটা তাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করলো মাহি। জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলো না, শুধু মনোযোগ সহকারে 2017 সাল নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের মায়ার কাবিননামাটা খুঁজতে লাগলো। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে মায়ার নামটা বলে মায়াকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামে বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি, তাই তো? হুম। আরে বাহ, দারুণ তো, আন্দাজে বক মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু দেখ তো, এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মায়া মাহির কথার চোখ ছোট ছোট করে তাকালো মায়ার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটাই মনে রাখতে পারেনি, সেখানে বিয়ে পড়ানোর কাজের চেহারাটা কিভাবে মনে রাখবে? তারপরও মায়ার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে মায়াদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক ওনার নিজের বাড়িতে, কোনো কাজী অফিসে নয়। মায়ার অসম্মতিতে দিয়ে বলল, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল। মায়ার কথায় মুহূর্তেই চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজের ছেলে হবে। মায়া এবারও অসম্মতি দিয়ে বলল, না, এই লোকটা বৃদ্ধ কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধ কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো। চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিল না মায়া। তারপরও ছোট করে উত্তরে বলল, হবে হয়তো। থমথমে পরিবেশে মায়ারা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছে, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে মায়ার কাবিননামা খুঁজে চলেছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বোঝা যাচ্ছে উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে মায়ার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে তাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জানাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে। কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিসে থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এবার এক আকাশ ভেঙে পড়লো। এমন একটা থমথমে অবস্থায় বসে আছে তারা সবাই, হতাশায় হতবাক সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসে চক্র কেটে ফেললো কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় গিয়ে বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজীর দিকে। তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জানাবা।
আর এটাই আমাদের একমাত্র পুরনো রেজিস্টার খাতা। এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। হুম। এক গুমুট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। তাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা। জয়ী চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পরিস্তম দিগত সৈকত কাজী অফিস আছে। আপনারা সেইখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরাই আমাদের এখানে অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটাই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইলো সবাই, কিন্তু মায়া উঠল না। কারণ মায়াকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে মায়ার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই মায়া প্রশ্ন করে বলল, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকায়? মায়ার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহল চোখ ঘোরালো মায়ার দিকে। কাজী সাহেব মায়ার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো আমাকে। কোন হাফেজ সাহেব কথা বলছেন? আপনি কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি? আপাতত সেটা বলতে পারবো না, তবে ওনার বাবা মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিল ওনার বাবা। মায়ার আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে, ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটাই কিনা। মায়া তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বলল, জি, উনি। ওনার বাসার অ্যাড্রেসটা দেয়া যাবে? জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেস লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশি দূর নয় হুজুরের বাড়ি। 5 মিনিট পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। মায়ার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবত ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না। আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলো তারা। মায়াকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে পৌঁছতে সক্ষম হলো। এই মুহূর্তে মায়ার সবাই দাঁড়িয়ে আছে সেই হাফেজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই মায়ার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকধুক করছে ক্ষণে ক্ষণে। মায়ারা হাফেজ সাহেবের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। মায়াদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে মায়া তার বিয়ের রাতে একটু করে দেখেছিল হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মায়ার মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথাই একটু আধটু মনে করতে পারছে সে। এই মুহূর্তে শুরু যে মায়ার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমনটা নয়। বর্তমান সবার মাঝেই মায়ার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি মায়াদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরখা পরিহিত তাদের 5 কন্যাকে এক পলক চোখ বোলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্ততও দেখালো তাকে। এজন্য মায়াদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না আব্বু, নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমিত ছট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওখানে আমাদের আম বাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে। এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুইয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়াশোনার কাজ তো আমার আব্বা করতে না দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা
আমার দাদা ভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ স্বর্ণাভ আমার স্বর্ণাভে আসল সেই বৃদ্ধ কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনিই আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিস্ময়ে ছেলেটি মায়ার দিকে চমকে তাকালো। মায়ার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। মায়ার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব, ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলছি আমরা। ওই ওয়াদা কেউ ভঙ্গ করেনি এবং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিভ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হয় আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকেই দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবে না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অব্দি? হঠাৎ যখন মায়ের গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে, বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসে কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওইখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রি খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখে বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে। ওই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটি মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী ও মায়াকে দেখিয়ে ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসে পুরাতন রেজিস্ট্রি খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটি ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না, কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়ার নামক কাবিননামার খোঁজ দিয়ে দিন প্লিজ। মাইশার সহজ কথাই যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে মায়ার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্য কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটা খোঁজ করেছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2 জন মানুষ ছিল একই কালে পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। লোকটির কথা এবার আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো মায়ার একজন বান্ধবীদের ফেসে। ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি, কারণ ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো করে সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জয় সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল। আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসে ইলেকট্রিক শর্ট সার্কিট হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সে আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সব কিছু পড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এজন্য মূলত আপনাদের এই মুহূর্ত সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম,
3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারাই আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কি না, বা আপনি কখনো কাবিননামার খোঁজে এখানে এসেছেন কিনা কাউকে নিয়ে, এসব আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যত দ্রুত বুঝলাম ওনারাও আপনার খোঁজেছে, আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ? নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টিতে এত গুরুত্ব দেয়নি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সে প্রশ্নের ঠিকঠাক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাকে তেমনই মনে হচ্ছিল আমার কাছে। হতাশার ওপর হতাশা হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর মায়াকে দেখে যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে মায়ার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোর ছিলাম আমি, সেজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারোরই চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতে স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবেন ভালো, তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি আব্বা, নিচে ওনার স্বামীকে আব্বা মুখে শুনেছিলাম ওনার মায়াকে দেখিয়ে। স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পান কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্ততাই বলল। হয়তো হবে, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারবেন? জি, আমার আব্বাই এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবে। এর আগে না, আরও মাস 2-1-এর ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতেই হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়ে ভাবের কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগে, তাই আপনাদের বিয়ের কাবিননামাটা পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ। ভাবি তাদের কেউ জানে না মেয়েটি কে ছিল, তার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই এখানে কাজী সাহেব ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে, এই লোকটার সাথে কথা বললে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এর জন্য মূলত লোকটার নাম্বারও আনতে বলেছিলাম আমাদের লোকদের।
হৃদ আসিফের কথার কোনো উত্তর করলো না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো। নাম্বার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাহিরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো এই নাম্বারে লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজা বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবাসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসায় বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছু করবে না, তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেব বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজা হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারলো না হৃদকে সেই ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল,